একটা ডুয়েল ব্যান্ড রাউটার বলতে আমরা যা বুঝি তা হচ্ছে একটা ওয়াইফাই রাউটার যেখান থেকে আমরা আমাদের মোবাইল ডিভাইসগুলো অপারেট করার জন্য দুইটা ফ্রিকোয়েন্সি পাবো। একটা হচ্ছে 2.4 গিগাহার্টজ, একটা হচ্ছে 5 গিগাহার্টজ। বাট একটা ভালো মানের ডুয়েল ব্যান্ড রাউটার বলতে যা বোঝায় তা হচ্ছে এই কমন স্পেক্সের পাশাপাশি এর মধ্যে থাকবে উন্নত হার্ডওয়্যার, সন্তোষজনক এরিয়া কভারেজ উইথ এ গুড নাম্বার অফ ডিভাইস ক্যাপাসিটি, প্লাস একই মানের বাজেটের অন্য যেসব প্রচলিত এবং পপুলার ডুয়েল ব্যান্ডের রাউটার আছে পারফরমেন্স হয় তাদের থেকে বেটার হবে, আর না হলে অ্যাটলিস্ট ওদের সমান হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা ডুয়েল ব্যান্ড রাউটারের সঙ্গে পরিচয় করাই দিব, যেটা আসলে রুইজিয়া ব্র্যান্ডের EW1200। এটা ডুয়েল ব্যান্ডের একটা AC1200 রাউটার। সেই সঙ্গে এই প্রোডাক্টটা যারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করতেছে ওদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাই দিব। তারা হচ্ছে গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডি। এই মডেলটা ছাড়াও রুইজিয়ার আরও বেশ কয়েকটা মডেলের রাউটার এবং নেটওয়ার্কিং অ্যাক্সেসরিজ তারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করে। এই প্রোডাক্টের দাম সহ যদি বিস্তারিত কোনো কিছু জানার থাকে তাদের ওয়েবসাইটটা ঘুরে আসতে পারেন, যদিও সেখানে দামটা দেওয়া নাই, কল ফর প্রাইস অথবা আস্ক ফর প্রাইস এরকম কিছু একটা দেওয়া আছে। বাট হাউএভার তাদের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। তবে আপনাদের হয়তো মনে থাকবে যে এরকমই একটা শুনতে মডেল রুইজিয়ার বেশ কয়েক সপ্তাহ আগে আমি রিভিউ করছিলাম। ওটা ছিল EW1200G Pro, AC1300 স্ট্যান্ডার্ডের একটা রাউটার, এবং নিঃসন্দেহে এই স্ট্যান্ডার্ডের রাউটারগুলোর মধ্যে এটা অন্যতম সেরা একটা রাউটার। এই EW1200টা হচ্ছে G এবং Pro এগুলো ছাড়া AC1200 রাউটার, মানে ওইটারই একরকম ছোট ভাই বলতে পারেন। দামটাও কিন্তু কম, 3000 টাকার আশেপাশে, অ্যান্ড দিস ওয়াজ অ্যারাউন্ড 5000। সো বাজেট ফ্রেন্ডলি আজকের এই রাউটারটা আসলে বাজেট হিসাবে কতটা বাজেট ফ্রেন্ডলি হইলো সেটা বিশ্লেষণ করব, প্লাস এই বাজেটের অন্য যেসব কম্পিটিটর আছে ওদের তুলনায় এটার ইফেক্টিভনেস, ওয়াইফাই রেঞ্জ এবং স্পিডের কি অবস্থা সেগুলো দেখব। কতগুলো ডিভাইস চালাতে পারবেন এবং এটার ফার্মওয়্যারের মধ্যে আনুষঙ্গিক কি ধরনের সুযোগ সুবিধা আছে, অ্যান্ড অ্যাকচুয়ালি এই রাউটারটা কাদের জন্য পারফেক্ট, এই সকল বিষয়গুলো বিস্তারিতভাবে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আপনাদের সঙ্গে আছে আমি মাজাহুল ইসলাম এবং আপনারা দেখছেন টিএসপি মানে হচ্ছে টোটাল সলিউশন প্লাস। বক্স কন্টেন্টটা একদমই অ্যাজ ইউজুয়াল। রাউটার পাবেন 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের একটা অ্যাডাপ্টার পাবেন, RJ45 এর প্যাচ কার্ড পাবেন এবং সেই সঙ্গে পাবেন দুইটা ম্যানুয়াল। পুরো রাউটারটাই হচ্ছে ধবধবে সাদা, উপরের এই অংশটা কেবলমাত্র গ্লোসি, পাশের এই অংশগুলো আবার ম্যাট। এছাড়াও আগে পিছে বাদবাকি অংশ যা যা আছে সবগুলোই কিন্তু ম্যাট ফিনিশিং। গ্লোসি এই সার্ফেসের উপরে দেখেন রুইজিয়া রিব্র্যান্ডিং করা আছে। তো রুইজিয়া তো বুঝতে পারছেন ওদের কোম্পানি এবং রাউটারের ব্র্যান্ড নেম, আর হচ্ছে মূলত ওদের যে অপারেটিং সিস্টেমটা আছে অর্থাৎ ফার্মওয়্যার এইটা, এবং এর যে ক্লাউড সার্ভিস আছে এই জিনিসগুলোকে ওরা মূলত আসলে নামে ব্র্যান্ডিং করে, এবং এর মধ্যে যে মেশ ফেসিলিটি আছে এই ব্যাপারটাকেও তারা নামে ব্র্যান্ডিং করে। ওভারঅল গঠনের সঙ্গে হোয়াইট কালার এবং এর সঙ্গে আবার গ্লোসি ম্যাট কম্বিনেশন, সব মিলিয়ে এই রাউটারটা রুইজিয়ার দারুণ এবং প্রিমিয়াম একটা ওয়ার্কআউট। সামনে, দুই পাশে এবং রাউটারের তলার দিকে দেখেন যথেষ্ট পরিমাণ ব্রিদিং ভেন্ট দেওয়া আছে। পেছনের দিকে 4টা ইথারনেট পোর্ট আছে। এদের মধ্যে একদম ডান পাশে দেখেন একটা ইয়েলো কালারের পোর্ট আছে, এটা হচ্ছে 1 পোর্ট, এবং বাম পাশের যে 3টা পোর্ট দেখতে পাচ্ছেন এরা হচ্ছে ল্যান পোর্ট। এই যে ল্যান এবং 1 এই সবগুলো পোর্ট কিন্তু আপনার 100 Mbps অর্থাৎ নন গিগাবিট, এবং আপনাদের যাদের আসলে আইএসপির কাছ থেকে 100 Mbps এর উপরে লাইন নেওয়া আছে তাদের জন্য কিন্তু আসলে এই রাউটারটা রিকমেন্ডেড না। একদম হার্ডকোর গেমার যারা আছেন অথবা স্ট্রিমার যারা আছেন তাদের জন্য বেসিক্যালি এই 100 Mbps এর ইথারনেট পোর্টওয়ালা রাউটারগুলো রিকমেন্ডেড না। তারা চেষ্টা করবেন যে গিগাবিট রাউটার যেগুলো আছে অর্থাৎ ল্যান পোর্ট 1 পোর্ট গিগাবিট ওইগুলো ইউজ করার জন্য, অর্থাৎ 1000 Mbps। এমনিতে রাউটার থেকে ডেস্কটপ পর্যন্ত যে কমিউনিকেশন আছে অর্থাৎ ইথারনেট কমিউনিকেশন, এইসব ক্ষেত্রে আপনি ব্রাউজিং বলেন অথবা ইউটিউবিং বলেন অর ইভেন গেমিং বলেন, এই সবগুলো কাজ আপনি করতে পারবেন স্বাচ্ছন্দ্যে, তেমন একটা সমস্যা হবে না। বাট আপনি যদি এই কাজগুলো একদম প্রফেশনাল লেভেলে করতে যান তাহলে আপনার জন্য হচ্ছে 1000 Mbps এর ইথারনেট পোর্ট। হাউএভার পোর্টগুলোর একদম ডান দিকে দেখেন একটা বাটন আছে, এবং এই বাটনটা দিয়ে আপনারা দুইটা কাজ করতে পারবেন। প্রথমত 1 সেকেন্ডের জন্য একটা চাপ দিলে এই রাউটারটার সঙ্গে আপনি এই সেম মডেল অথবা রুইজিয়ার অন্য যে কোনো মডেল যার মধ্যে আসলে মেশ ফ্যাসিলিটি আছে সেগুলোর সঙ্গে পেয়ার করতে পারবেন, এবং পেয়ার করে মেশ নেটওয়ার্ক গঠন করতে পারবেন। আর 10 সেকেন্ড চেপে ধরে রাখলে রাউটারটা রিসেট হয়ে যাবে। এবার আসেন অ্যান্টিনাতে। দেখতেই পারতেছেন যে এর মধ্যে 4টা অ্যান্টিনা দেওয়া আছে, এবং এই অ্যান্টিনাগুলো কিন্তু 5 dBi করে ওমনি ডিরেকশনাল, এবং এর মধ্যে দুইটা আছে আপনার 2.4 GHz এর জন্য আর দুইটা কাজ করবে 5 GHz এর জন্য। তো ফ্রিকোয়েন্সির কথা যখন উঠলোই চলেন কোন ফ্রিকোয়েন্সি থেকে আমরা কতটুকু রেঞ্জ পাইলাম, কতটুকু স্পিড পাইলাম, কতটুকু থ্রুপুট পাইলাম এই জিনিসটা আগে দেখি। রাউটার যেহেতু ডুয়েল ব্যান্ড AC1200, সুতরাং এখান থেকে আপনারা দুইটা ফ্রিকোয়েন্সি পাবেন এবং দুইটা ফ্রিকোয়েন্সির আলাদা আলাদা আবার ব্যান্ডউইথ থাকবে। এবং অ্যাজ এ AC1200 রাউটার এই ব্যান্ডউইথের ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম যে 2.4 GHz আপনি পাবেন 300 Mbps এবং 5 GHz পাবেন 867 Mbps, এবং এই হিসাবটা হচ্ছে একদম AC1200 এর ট্রেডিশনাল হিসাব, এবং এটা হচ্ছে থিওরিটিক্যাল ম্যাক্সিমাম আউটপুট। বাট আপনি যদি প্র্যাকটিক্যালি পরিমাপ করতে যান তাহলে কতটুকু পাইছি চলেন সেটা দেখি এবার। তো যা পাইলাম তার নমুনা অনেকটা এরকম যে 5 GHz এর 867 Mbps থেকে আপনারা ইউজেবল ব্যান্ডউইথ মানে বেসিক্যালি যেটাকে আমরা থ্রুপুট বলি সেটার অবস্থা মোটামুটি এরকম। এখান থেকে আপনারা রাউটার একদম কাছ থেকে অর্থাৎ ধরেন যে 10 ফিটের মধ্যে, বা আপনি এটাকে এভাবেও বলতে পারেন ঘুরিয়ে যে আপনি যে রুমে আসেন সেই রুমে দাঁড়িয়ে যদি আপনি পরিমাপ করেন তাহলে যে টেস্টের রেজাল্ট পাবেন সেটা হচ্ছে অনেকটা এরকম।
867 এমবিপিএস এর মধ্যে থেকে আপনি ব্যবহার করতে পারবেন 527 এমবিপিএস উইথ জিরো ল্যাটেন্সি। একই টেস্ট আমরা 40 ফিট দূর থেকে করছিলাম, মানে হচ্ছে ওইটা 1600 স্কোয়ার ফিট। এখান থেকে সিগন্যাল স্ট্রেংথ বেশ ভালোই পাওয়া গেছে, মাত্র একটা সিগন্যাল কমে গেছে দেখেন। অ্যান্ড ডিস্টেন্সের কারণে ব্যান্ডউইথটাও দেখেন কমে 130 এমবিপিএস হয়ে গেছে। এখান থেকে আবার ইউজেবল ব্যান্ডউইথ মানে থ্রুপুট যেটা পাইছি সেটা হচ্ছে আবার 24 এমবিপিএস উইথ জিরো ল্যাটেন্সি। রেজাল্টের বিশ্লেষণে পরে আসতেছি, তার আগে চলেন আমরা দেখি যে আরও 5 ফিট দূরে গিয়ে মানে 45 ফিট দূরে গিয়ে অর্থাৎ 2000 স্কোয়ার ফিটের ওই মাথায় গিয়া কীরকম থ্রুপুট পাইছি। রেজাল্ট আপনাদের সামনে আছে, দেখেন 6 এমবিপিএস থ্রুপুট পাওয়া গেছে উইথ 1 ms ল্যাটেন্সি। আচ্ছা, এই যে রেজাল্ট আপনারা এতক্ষণ দেখলেন, এগুলো হচ্ছে আদার যেসব ব্র্যান্ড আছে এটার কম্পিটিটর, ওগুলোর সঙ্গে যদি আমি কম্পেয়ার করি তাহলে ওয়ান অফ দ্য বেস্ট রেজাল্ট। স্পেশালি ওয়াইফাইতে গেমিং এবং 4K স্ট্রিমিং, যদিও অবশ্য 4K স্ট্রিমিংয়ের স্ট্যান্ডার্ড রাউটার এটা না, তারপরেও আপনি যদি অন্য কাজগুলোকে মিনিমাইজ করেন তাহলে কিন্তু এই রাউটার থেকে আপনি 4K স্ট্রিমিংয়ের কাজগুলো করতে পারবেন। আর গেমিংয়ের ক্ষেত্রে আমি দেখছি যে এই রাউটারকে আমি যদি 1000 থেকে 1200 স্কোয়ার ফিটের মধ্যে চালাই তাহলে খুবই দারুণভাবে ইউজ করা যায়। 1200 স্কোয়ার ফিটের ওই পাশে গেলে অবশ্যই একটু ঝামেলা করে যদি আপনার এই রাউটারের উপরে বেশ ভালো পরিমাণ আপনি লোড দেন, বাট যদি আপনার ইউজার সংখ্যা কম হয় বা সেখানে আপনি ভারী কাজ করতেছেন না, তাহলে গেমিংয়ের বিষয়টা আপনি কিন্তু 1600 স্কোয়ার ফিট পর্যন্ত টানতে পারবেন। কেন বললাম এই কথাটা? দেখেন, এটা কিন্তু একটা সিঙ্গেল কোর প্রসেসরের রাউটার। সিপিইউ হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের MT7628, যার ক্লক স্পিড হচ্ছে 580 মেগাহার্টজ সর্বোচ্চ। র্যাম রোম দেখেন যথাক্রমে 64 এবং 16 MB করে দেওয়া আছে, যেগুলো কিনা সাদা চোখে যদি আপনি চিন্তা করেন গেমিং এবং স্ট্রিমিংয়ের জন্য যথেষ্ট। অ্যান্ড আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, আমার ভিডিও যারা রেগুলার দেখেন, অনেকগুলো পপুলার মানে মডেলের ভিতরে কিন্তু এই সেম চিপসেট এবং সেম র্যাম রোম ইউজ করা হয়েছে। বাট আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এত পরিমাণ ব্যান্ডউইথ আসলে আমরা নিয়ে রাখি না আইএসপির কাছ থেকে, যার কারণে হয় কি যে ওভারঅল আপনার প্রসেসর অথবা হার্ডওয়্যারের যে কর্মক্ষমতা সেটা কমে আসে। তার হয়তো ওই লেভেলে কাজ করার কর্মদক্ষতা আছে, এবিলিটি আছে, বাট আপনি তো তাকে ওই পরিমাণ সাপ্লাই দিতে পারতেছেন না, যার কারণে হয় কি পারফরমেন্সটা ওই ব্যান্ডউইথের কারণে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আটকায় যায়। সো আমাদের পার্সপেক্টিভ থেকে যদি আপনি চিন্তা করেন, আমাদের দেশের পার্সপেক্টিভে এই ধরনের এই বাজেটের রাউটার যারা চালায় তারা আসলে কতটুকু ব্যান্ডউইথ আইএসপির কাছ থেকে নেয় সেরকম একটা জিনিস মাথায় রেখে কিন্তু আমি এই কথাগুলো বললাম। বাট আপনি যদি একে এনাফ ব্যান্ডউইথ দিতে পারেন, যেমন ধরেন অ্যাটলিস্ট 25 এমবিপিএস অর 30 এমবিপিএস, তাহলে আপনি দেখবেন যে সিগন্যালের যে দুর্বলতা, যেমন ধরেন যে 1200 স্কোয়ার ফিটের ওই পাশে গেলে আপনি গেমিং করতে পারবেন না, এই জিনিসটা আবার আপনি ওভারকাম করতে পারবেন এনাফ ডিভাইস মানে অ্যাটাচ থাকা সত্ত্বেও, যদি আপনি তাকে যথেষ্ট পরিমাণ ব্যান্ডউইথের সাপ্লাই দিতে পারেন। বাট আমরা কি বেসিক্যালি সেটা করি? আমরা করি না। আমরা কি করি? আমাদের নিজেদের ইচ্ছা মতো আইএসপির কাছ থেকে ব্যান্ডউইথ নেই, যার কারণে রাউটারের কি হয়, তার পারফরমেন্স দেওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও সে কিন্তু ওই পারফরমেন্সটা ওই লেভেলে ওই রেঞ্জে টান দিয়ে নিয়ে যেতে পারে না। আমি মোটামুটি 30 এমবিপিএস দিয়ে এটাকে ট্রাই করে দেখছি, যথেষ্ট পরিমাণ ভালো পারফর্ম করে। সো মোটামুটি মানে আপনি যদি 10 এমবিপিএস এর একটা লাইন চালান বা ধরেন যে 15 এমবিপিএস এর একটা লাইন চালান, তাহলে আপনি মোটামুটি 1200 বা 1600 স্কোয়ার ফিট পর্যন্ত যদি অতিরিক্ত লোড না দেন, গেমিং বলেন স্ট্রিমিং বলেন আই থিঙ্ক সব কিছুই সুন্দরভাবে করতে পারবেন। অ্যাটলিস্ট রাউটারের কাছ থেকে আপনার তেমন কোনো ল্যাটেন্সি ফেস করতে হবে না। আর যদি আপনি এর থেকে কম রেঞ্জে গেম খেলেন, তাহলে আসলে আপনি ডিভাইস ক্যাপাসিটি যতই দেন এর মধ্যে, যতই আপনার মোটামুটি কম ব্যান্ডউইথ থাকুক না কেন, তেমন একটা গেমিংয়ের ক্ষেত্রে ইফেক্ট করবে না, যদি আপনার আইএসপির লাইনের যে পিং টাইম এবং অ্যাভারেজ জিটার পার্সেন্টেজ এগুলো ঠিক থাকে। তো ওভারঅল আনুষঙ্গিক এইসব বিষয়গুলো ঠিক থাকলে গেমিংয়ের এই বিষয়টা আই থিঙ্ক ভালো মতো এই রাউটারটা হ্যান্ডেল করতে পারবে। স্টিল যাদের আরও বেশি রেঞ্জ লাগবে তারা চাইলে এই রাউটারের মধ্যে মেশ ফিচার আছে, সেটাকে ইউজ করতে পারবেন। অনেকগুলো ইউনিট যখন আপনি বসাবেন মেশ নেটওয়ার্কের আন্ডারে, ডেফিনেটলি আপনার এরিয়া কাভারেজ এবং ডিভাইস ক্যাপাসিটি কিন্তু বৃদ্ধি পাবে। কিন্তু গেমিংয়ের জন্য আপনাকে প্রথম ইউনিট অথবা সর্বোচ্চ সেকেন্ড ইউনিট পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন, এবং এই এরিয়ার মধ্যে থেকে গেমিং করাই শ্রেয়। এটা শুধু এই রাউটার না, এটা যে কোনো মেশ রাউটারের ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো মেশ নেটওয়ার্কের ক্ষেত্রে প্রযোজ্য। গেমিংয়ের পারফরমেন্স অ্যাকুরেট পাইতে গেলে মেশ নেটওয়ার্কের লাস্টের দিকের যে ইউনিটগুলো থাকে সেগুলোর আন্ডারে থাকলে কিন্তু আপনার চলবে না, প্রথম অথবা দ্বিতীয়টার মধ্যে থাকার চেষ্টা করতে হবে। তো এই যে এতক্ষণ ধরে যে আপনাকে একটা লাখ টাকা টিপস দিলাম, তার জন্য একটা লাইক তো আমার প্রাপ্য নাকি? অলরাইট, রাউটারের এই দুটো এন্টিনা কাজ করবে 2.4 গিগাহার্টসে, আর এই দুটো এন্টিনা কাজ করবে 5 গিগাহার্টসে। অ্যান্ড 5 গিগাহার্টসের ফ্রিকোয়েন্সিতে আপনারা মিমো পাবেন, অর্থাৎ মিমো যেটা মাল্টিপল ইউজার, মাল্টিপল ইন, মাল্টিপল আউট, এই জিনিসটা পাবেন 2x2 ফরম্যাটে। সো ডিভাইস ক্যাপাসিটি সম্পর্কে মোটামুটি ধারণা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি দুইটা ডিভাইস সাইমালটেনিয়াসলি এই রাউটার থেকে ইউজ করতে পারবেন। এছাড়াও আপনি যদি ওভারঅল চিন্তা করেন 10 থেকে 12টা ডিভাইস যদি আপনার এনাফ ব্যান্ডউইথ থাকে আইএসপির কাছ থেকে নেওয়া, খুব সুন্দর মতো অপারেট করতে পারবেন। আই থিঙ্ক কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর 5 গিগাহার্টসের এই সমস্ত কাজগুলো যে চিপসেটটার মাধ্যমে অপারেটেড হবে সেটা হচ্ছে মিডিয়াটেকের MT7612, এই যে এই চিপসেটটা।
এবং এই 5 গিগাহার্টজের চিপসেট সংক্রান্ত আনুষঙ্গিক যেসব তথ্য আছে, যেমন ধরেন যে এন্টিনা ট্রান্সফার এবং রিসিভিংয়ের যে ডাটা স্ট্রিম সেগুলো কয়টা, এরপরে 5 গিগাহার্টজ থেকে আপনি সর্বোচ্চ কতটুকু ডাটা থ্রুপুট নিতে পারবেন সেরকম ইনফরমেশন, যেমনটা একটু আগে আমি ডিসকাস করলাম আপনাদেরকে, এই সমস্ত তথ্যগুলো দেখেন আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। থিওরিটিক্যালি ওদের ওয়েবসাইটে অনেক কিছু লেখা থাকতে পারে, বাট ইন রিয়েল লাইফ আপনি ইন্টারফারেন্স বলেন অথবা অপটিমাইজেশন ইস্যু বলেন অথবা ধরেন যে ডিস্টেন্সের কারণে হোক, আপনি আসলে ওই লেভেলে যাইতে পারবেন না। ওই পরিমাণ থ্রুপুট আসলে কোনো রাউটার থেকেই পাওয়া সম্ভব না। তো ইন্টারফারেন্স এবং ডিস্টেন্সের যে বিষয়টা, এটা আসলে কোম্পানির কিছু করার থাকে না। এটা আসলে ইউজার যারা আছে ওদের এনভায়রনমেন্ট, ওরা যেখানে ইউজ করতেছে সেই জায়গার কন্ডিশন, এগুলোর উপরে অনেকখানি ডিপেন্ড করে। বাট কোম্পানির উপরে যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে অপটিমাইজেশন ইস্যু, অর্থাৎ এর যে ফার্মওয়্যার আছে এবং এর যে হার্ডওয়্যার আছে, এই দুটা আসলে একটা আরেকটার সঙ্গে কতটা কম্পিটেবল, এবং এই রাউটারটা যে ফ্রিকোয়েন্সি থ্রো করবে সেই ফ্রিকোয়েন্সিটা কোন মানের, এবং সেই ফ্রিকোয়েন্সিটা আপনার ডিভাইসের সঙ্গে কতটা সিঙ্ক করতে পারতেছে, এই জিনিসগুলোর উপরে আসলে মূলত আমাদের মেইন ফোকাস দেওয়া উচিত। এবং এই সমস্ত বিষয়গুলোই আসলে কোম্পানি টু কোম্পানি ভেরি করে, এবং এই বিষয়গুলোর উপরেই ডিপেন্ড করে যে আসলে একটা কোম্পানি কতটা ভালো, তার প্রোডাক্ট কতটা গুণগত মানসম্পন্ন। যেমন আপনি যদি রুইজিয়ার এই রাউটারটার ফার্মওয়্যারের মধ্যে আসেন, আপনি এখানে স্মুথনেসের একটা ফিল পাবেন। একটা অপশন থেকে আরেকটা অপশনে খুব দ্রুত ব্রাউজ করা যায়। অপশনগুলো সেভ দিলে সেগুলো কোনো ধরনের কোনো টাইম ক্ষেপণ না করে বা কোনো ধরনের কোনো বাফারিং, বা ধরেন অনেক সময় আছে যে আমি একটা জিনিস সেভ দিলাম, অনেকখানি সময় স্টাক হয়ে বসে থাকে, এরপরে হঠাৎ করে সেভ হয়। এই ধরনের জিনিসগুলো আসলে এই রাউটারের মধ্যে আমি পাই নাই। প্লাস অনেক ফার্মারের মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের গ্লিচ থাকে, যেমন দেখা যাচ্ছে যে আমি একটা ম্যাক অ্যাড্রেসকে ব্লক করে রাখছি, বাট দেখা যাচ্ছে ঠিকই ওই ম্যাক অ্যাড্রেসটা আমার রাউটারের সাথে কাজ করতেছে। ইভেন অনেক সময় দেখা যাচ্ছে যে কন্টেন্ট ব্লক করে রাখলে সেই কন্টেন্টগুলো আবার ওপেন হইতেছে। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের যে মোবাইল ডিভাইসগুলো আছে এগুলো রেঞ্জের মধ্যেই একটু দূরে যদি থাকে, তাহলে বিকন ইন্টারভেলের যে সেটিংসগুলো থাকে সেগুলো ঠিকমতো কাজ করতে পারে না। ফলে ওই ডিভাইসগুলোর জন্য রাউটারের মধ্যে আমি যে সেটিংসগুলো করে রাখছি সেগুলো ঠিকমতো কাজ করে না। এমনকি অনেক বড় বড় ভালো ভালো ব্র্যান্ডের রাউটারের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা দেখা যায়। বাট আপাত দৃষ্টিতে আমি যতটুকু চালায় দেখছি, এই রাউটারটার মধ্যে সেরকম কোনো ফিল আমার হয় নাই। প্লাস আপনার ইউজার এক্সপিরিয়েন্সকে বেটার করার জন্য এটার ফার্মওয়্যারের মধ্যে প্রচুর পরিমাণ অপশন দেওয়া আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে এই নেটওয়ার্ক চেক অপশনটা। এটাকে আপনি প্রবলেম ডিটেকশন টুলসও বলতে পারেন। বেসিক্যালি আপনার রাউটার থেকে শুরু করে আপনার আইএসপি এন্ডের কোথায় কোন ঝামেলা আছে, এই জিনিসটা কিন্তু আপনি চাইলে এই টুলসটার মাধ্যমে খুঁজে বের করতে পারবেন বা আইডেন্টিফাই করতে পারবেন। তারপর ইন্ডিভিজুয়াল ব্যান্ডউইথ কন্ট্রোল সহ তুলনামূলক বেশ ভালো একটা কোয়ালিটি অফ সার্ভিস কিন্তু আপনি এই রাউটারের মধ্যে পেয়ে যাবেন। এই দামে বা এরকম স্ট্যান্ডার্ডের খুব কম রাউটারই আছে যেগুলো কিনা আসলে এরকম ইন্ডিভিজুয়াল ইউজারদের জন্য ব্যান্ডউইথ কন্ট্রোল করার সুযোগ দেয়। এসএসআইডি সিকিউরিটি প্রোটোকলে থাকা WPA3 এই রাউটারটাকে কিন্তু অনেক বেশি এনরিচ করছে। সেই সঙ্গে একটা রাউটারের পারফরমেন্সকে ফার্স্ট টু লাস্ট একই রকম ধরে রাখার জন্য রাউটারটাকে মাঝে মাঝে রিবুট দিতে হয়, এবং এটা যদি রাউটার নিজে থেকেই করতে পারে সেটা হচ্ছে বেস্ট অপশন। এবং এই যে রিবুট শিডিউলটা আপনারা দেখতেছেন, এইটা হচ্ছে সেই অপশন। রুইজিয়ার একটা দিক খুবই ভালো যে তাদের প্রত্যেকটা রাউটার কিন্তু অ্যাপ সাপোর্টেড। আপনি এইটার ফার্মওয়্যারের মধ্যে যত ধরনের অপশন এতক্ষণ দেখলেন, এই সবগুলো অপশন আপনি কিন্তু চাইলে উইথ প্যারেন্টাল কন্ট্রোল আপনি কিন্তু এই অ্যাপটার মাধ্যমে করতে পারবেন। রাউটারের যে কোনো ধরনের সেটিংস আপনি চাইলে এক নিমিষে এই অ্যাপটার মাধ্যমে করতে পারবেন। এবার দাম হিসাবে এই রাউটারটা কেমন হলো সেটা দেখি। মার্কেটে অনেক রাউটার আছে, অনেক ব্র্যান্ডের রাউটার আছে এই সেম স্ট্যান্ডার্ডের, যেগুলোর দাম কিনা এটার থেকেও কম। আমি যদি একদম ব্র্যান্ড হিসাবে উল্লেখ করি তাহলে হচ্ছে TP-Link-এর আর্চার C54, এটার দাম এর চেয়ে কম। মেবি আর্চার C60-র দামও কিছুটা কম হবে। তো C54 এই প্রোডাক্টটা কিন্তু ভালো, বাট ডিভাইস ক্যাপাসিটি এবং রেঞ্জ নিয়ে জনমনে কমপ্লেন আছে। আর C60 কখনো মার্কেটে আছে, আবার এই নাই, বাট প্রোডাক্ট কিন্তু ভালো, দামও অলমোস্ট এইটার সমান। ওদিক থেকে QD-WR1200 দেখেন একই অবস্থা, দাম কিন্তু এটার তুলনায় অনেক কম, বাট মার্কেটে কয়েকদিন পর উকি ঝুঁকি দেয়, আবার গায়েব। আবার টেন্ডা AC5 সহ আরও বেশ কয়েকটা ব্র্যান্ডের বেশ কয়েকটা মডেলে কিন্তু আছে এই প্রাইস রেঞ্জে। সো আপাত দৃষ্টিতে এটার দাম দেখলে একটু বেশি মনে হবে, ইনফ্যাক্ট একটু বেশি মনে হবে। এইটা নিয়ে আই থিঙ্ক আরও কোনো দ্বিমত নাই। বাট যে রাউটারগুলোর কথা একটু আগে বললাম, স্পেশালি ধরেন আর্চার C60, ওইটাতে আমি কিন্তু এটার সমানে কাভারেজ পাইছি, এটার সমানে থ্রোপুট পাইছি। বাদবাকি যেগুলো আছে প্রত্যেকটার তুলনাতে এটার পারফরমেন্স ভালো। সবগুলো টেস্টের রেজাল্ট কিন্তু এটাতে ভালো আসছে। সো যারা একটু বাজেট এফোর্ড করতে পারবেন এবং কাভারেজটা একটু বেশি লাগবে, আই থিঙ্ক তারা এইটার কথা চিন্তা করতে পারেন। এছাড়াও রাউটারের আউটলুক যদি আপনি দেখেন, বিল্ড কোয়ালিটি কনসিডার করেন, ইভেন সার্কিটের বিল্ড কোয়ালিটি আমার কাছে সমসাময়িক অন্য যে কোনো রাউটারের তুলনাতে এটাকে স্যাটিসফাইং লাগছে। আমার হিসাবে স্পিড, রেঞ্জ, রিজনেবল ল্যাটেন্সি, হার্ডওয়্যার স্পেক্স, ফার্মওয়্যার ফিচার, অ্যাপ ইত্যাদি সব কিছু মিলাইয়া এই রাউটারটাকে 3000 টাকা বাজেটের একটা কমপ্লিট প্যাকেজ মনে হয়েছে। আপনার কাছে কি মনে হয়েছে কমেন্ট করে জানাই দেন। সেই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।